আরে না, ও মজা করে বলেছে। তোর ছেলে নিজের বউকে নিজের কাছে নিয়ে যাবে বলে বাবাকেই কেস খাওয়ালো। বাহ বাহ। নেহা হেসে গড়াগড়ি খায়, সিট থেকে উঠে দাঁড়িয়ে বলল। একদম সিনেমার মতো হচ্ছে আম্মু। মেহেরাব খান হেসে বললেন। আমি চাই ওরা দুজন এবার এক হয়ে যাক। ইলাই পারবে আরিয়ানের রাগ কমাতে। আরিয়ানের মতো যদি ছেলের জন্য এক ইলা তালুকদারই যথেষ্ট। চারজনই একটু হেসে নেয়, কিন্তু সেই হাসির আড়ালে একটা নীরবতা জমে থাকে, একটা চাপা উদ্বেগ, একটা অনিশ্চয়তা, একটা অজানা যাত্রা। ইলা মুখ ফিরিয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেন ছুটে চলছে রাতের অন্ধকার ভেদ করে। দূরে এক টুকরো চাঁদ উঠেছে, তার আলো পড়ছে ইলার চোখে। আরিয়ান একবার তাকালো ইলার দিকে, তারপর চোখ ফিরিয়ে নিল। দুজনের মাঝে শুধু একটা নিঃশব্দ দূরত্ব, না রাগ না ভালোবাসা, শুধু এক বোঝা না পারা অনুভব। হঠাৎ ট্রেনের বাঁক ঘুরল, জানালার বাতাসে ইলার চুলগুলো উড়ে এসে আরিয়ানের গালে লাগলো। আরিয়ান মুহূর্তের জন্য চুপ করে গেল, কিছু না বলে জানালাটা একটু নামিয়ে দিল, যেন সেই বাতাসে তার বুকের ভেতরের ঝড়টা থেমে যায়। চাঁদের আলোয় ইলার মুখ পড়ছে, তার ট্রেনের টুংটাং শব্দে বাতাসে একটা শুরু হওয়া গল্পের নিঃশব্দ প্রথম অধ্যায় শুরু হলো। ট্রেনের জানালার বাইরে ছুটে চলা অন্ধকার, মাঝে মাঝে ধপ করে আলোর ঝলক, তারপর আবার গভীর নীরবতা। ট্রেনের চাকার কটকট শব্দের মাঝে ইলার চোখের পাতা ভারী হয়ে এলো। সারাদিনের ক্লান্তি, অজানা দুশ্চিন্তা, তার মনের চাপ সব মিলিয়ে ওর শরীরটা অবসন্ন হয়ে পড়েছিল। ইলা জানালার পাশে বসেছিল, আরিয়ান তখন ফোনে কিছু একটা দেখছিল। চোখের কোণের মাঝে মাঝে ইলার দিকে তাকাচ্ছিল অজান্তেই। হঠাৎ দেখতে পেল ইলার মাথা এক পাশে হেলে যাচ্ছে, একবার সামনে একবার পেছনে, যেন একটু পরেই ধপ করে পড়ে যাবে। আরিয়ান নিঃশব্দে ফোনটা রেখে দিল। হালকা করে হাত বাড়িয়ে ইলার মাথাটা নিজের কাঁধে টেনে নিল। ইলার চুলের শ্যাম্পুর স্মেলে আরিয়ানের বুকের ভেতরে কিছু অদ্ভুতভাবে কেঁপে উঠল। ইলা ঘুমন্ত অবস্থায় একটু নড়ল, তারপর শান্ত হয়ে গেল। আরিয়ান একবার নিঃশ্বাস ফেলল, চোখ বুজে বসে রইল ইলার পাশে। ট্রেন চলতে থাকলো অনন্ত পথের দিকে। অন্যদিকে ঠিক সেই সময় তালুকদার বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বাড়িতে সবাই একসাথে বসে আছে, রাশেদ তালুকদার, তার স্ত্রী, রায়াত সহ সবাই। ঘরে আলো জ্বলছে ঠিকই, কিন্তু সবার মুখে যেন একরাশ ফাঁকা ভাব। বিয়ের প্রস্তুতি ব্যস্ততা পেরিয়ে এখন এক শূন্যতা। ইলা চলে গেছে দেখে বাড়ি ফাঁকা। রায়াত একটু তাকিয়ে দেখলো তার আব্বু চুপচাপ চা খাচ্ছে। আম্মু নিঃশব্দে তাকিয়েছে তার দিকে। মুহূর্তটা অদ্ভুত, ভারী লাগছিল। রায়াত ঠোঁটে হাসি এনে বলল, আব্বু একটা কথা বলি। রফিকুল তালুকদার তাকালেন ছেলের দিকে, চোখে ক্লান্তির ছায়া। বলো রায়েত। রায়াত মুখটা গম্ভীর করে বলল, আমার কি বিয়ে হবে না? সাবিয়া একবার তাকিয়ে রায়াতকে বলল, তুই আবার কাকে বিয়ে করেছিস এখন? এ বাড়িতে সবার তো বিয়ে হয়ে গেল ইলার পরিবার, কিন্তু আমারটাও কবে হবে? আমি তো ওদের বড় ভাই, আমার জন্যও তো কেউ একটা পাত্র ঠিক করো। দুইটা বিয়ে না করতে পারি, একটা বিয়ে করতে তো তোমাদের বাড়ির শূন্য ফাঁকা জায়গা পূরণ করতে পারি। তার কথায় আশেপাশের সবাই থমকে গেল। এক মুহূর্ত চুপ করে থেকে রাশেদ তালুকদার হেসে ফেললেন, সেই হাসিটা প্রতিধ্বনি তুলল। তোর বিয়ে হবে রে একদিন, কিন্তু আগে তুই মানুষ হ। রাশেদ তালুকদার ধীরে ধীরে তার পাশে বসা সাবিহার দিকে তাকালেন। সাবিহা হালকা করে মাথা নাড়লেন। রায়াত মুস্কি হেসে বলল, তাহলে ঠিক আছে, আমি মানুষ হই, তারপর বিয়ে। বাড়ির ভারী নীরবতার মধ্যে একটুখানি হাসির রেশ ছড়িয়ে পড়ল। রাতটা ধীরে ধীরে গভীর হতে লাগলো। একদিকে ট্রেনের জানালায় ঘুমন্ত ইলার শান্ত মুখ, আরেকদিকে তালুকদার বাড়ির আকাশে মেঘের আড়ালে ঢাকা চাঁদ। রাত 2:15। সান্তাহার স্টেশনে ট্রেনটা ধীরে ধীরে থামলো। হালকা ধাক্কায় ইলার ঘুম ভাঙল। চোখ খুলতেই দেখলো তার মাথাটা আরিয়ানের কাঁধে ঠেকানো, আর আরিয়ান এক হাত জানালার ধারে, অন্য হাতে ফোন স্ক্রল করছে শান্তভাবে। মুহূর্তেই ইলার চোখ বড় হয়ে গেল, শরীরটা হালকা ঝাঁকুনি দিয়ে সোজা হয়ে বসলো সে, মুখে এক ফোঁটা লজ্জার রং।
চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখে নিদ্রার ছাপ। আরিয়ান হালকা হাসলো, চোখ না তুলেই বলল। ঘুম ভাঙলো অবশেষে? ইলা কিছু বলল না, শুধু ব্যাগটা কোলের উপর তুলে বসে রইল। বাইরে মানুষজন নামছে, ট্রেনের সিটি বাজছে, কোলাহল ভরে উঠছে চারিদিক। ইলার মুখ নামিয়ে চুলগুলো ঠিক করলো, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন অজানা কাঁপুনিতে ভরছে। ট্রেন থেকে সবাই নামছে, মেহরাব খান, নাফিসা, নোহা, নেহা। ইলা নামতে গেলে আরিয়ান ইলাকে থামিয়ে দিল। ইলা কিছুটা আশ্চর্য হয়ে যায়। 5 মিনিট সময়, অথচ আরিয়ান বসে আছে। আব্বু, তোমরা বাসায় যাও, আমি রিলা ঢাকায় ফিরে যাব। এই কথায় মেহরাব খান একটু অবাক হয়ে তাকালেন। তুই এটা কি বলছিস? ওকে বাসায় নিয়ে যাব না? আরিয়ান একটু গম্ভীর গলায় বলল। আব্বু, এখন সময়টা ঠিক না। গ্রামে যারা আমাদের চেনে, আমাদের বিয়ে হয়েছে, শুনলে অনেক কথা বলবে। আমি চাই না এখনই কারো মুখে কিছু শুনুকো। ওকে হোস্টেলে রেখে আসবো, সময় মতো নিজে নিয়ে আসবো বাসায়। মেহরাব খান গভীর দৃষ্টিতে ছেলেকে দেখলেন, চোখে রাগ নেই এবং এক অদ্ভুত বিশ্বাসের ছায়া। নাফিসা কিছুক্ষণ চুপ থেকে ইলার দিকে এগিয়ে গেলেন, তারপর ইলার মুখে হাত রেখে কপালে চুমু খেলেন। ভালো থাকিস মা, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, বেশি একা একা থাকিস না, খুব শীঘ্রই নিয়ে আসবে তোকে ঘরে। ইলার চোখ ভিজে উঠল, ঠোঁট কাঁপছে, কিছু বলতে পারছে না, চুপচাপ মাথা নিচু করে বলল। জি আম্মু। নুহা তখন পাশে দাঁড়িয়ে বলল। ভাবি, আমাদের ফোন দিও, ভাইয়া সময় না পেলে ভাইয়ের খবর নিব। ঠিক আছে। সবাইকে সালাম দিল, তারপর ধীরে ধীরে তারা সবাই ট্রেন থেকে নামছিল। তখনই আরিয়ানের পাশে এসে দাঁড়ালো দুজন। তারা বলল এটা তাদের সিট। রায়াত শান্তাহারের পর্যন্ত টিকিট কেটেছিল, তাই এখন তাদের উঠে যেতে হবে। যেহেতু ট্রেনে অনেক বেশি ভিড়, তাই আরিয়ান ইলাকে নিয়ে ট্রেন থেকে নেমে গেল। মেহরাব খান, নাফিসা খান, নুহা, নেহা স্টেশনে দাঁড়িয়েছিল। আরিয়ান আর ইলাকে নামতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। কিরে, তোরা নেমে এলি কেন? আব্বু, সিট নেই, তাই নেমে আসছে। দেখি, কালকে টিকিট কাটতে হবে। তাহলে কি বৌমাকে নিয়ে এখন বাসায় যাবি? না, এখানেই কোনো একটা হোটেলে থেকে যাব। তোমরা বোঝার চেষ্টা করছো না কেন? যেহেতু তোরা যাবি না, তাহলে আশেপাশে একটা হোটেলে উঠে যা। আমরা রওনাতেই, গাড়ি বাইরে অপেক্ষা করছে। আরিয়ান সবাইকে বিদায় দিয়ে দিল, সবাই চলে গেল। ট্রেনও ছেড়ে চলে গেল, শব্দ মিলিয়ে গেল। শহরের ব্যস্ত রাস্তা। আরিয়ান কিছু না বলে সামনে হাঁটতে শুরু করলো। ইলা চুপচাপ তার পিছু নিল। শান্তাহার স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান আর ইলা। চারপাশে রাতের নিস্তব্ধতা, মাঝে মাঝে দূর থেকে ট্রাকের বেজে ওঠা হর্ন আর দুজনের মধ্যকার অদ্ভুত অস্বস্তি। ইলা মাথা নিচু করে বলল। এত রাতে হোটেল পাবো তো? আরিয়ান চোখ না তুলে উত্তর দিল। হোটেলই তো, কোনো পাঁচটার রিসোর্ট না একটা মিলবেই। বলার ভঙ্গিটা এমন যেন সারা জীবন শান্তাহারের প্রতিটা হোটেলের মালিক সে নিজে। 5 মিনিটও হয়নি, আরিয়ান দাঁড়িয়ে আছে স্টেশনের কাছেই একটা হোটেলের সামনে। বোর্ডে লেখা হোটেল স্টার, মানসম্মত থাকার ব্যবস্থা। যেহেতু অনেক রাত, তাই আরিয়ান আর কিছু না, আরিয়ান বুক ফুলিয়ে ভেতরে ঢুকল। কাউন্টারে বসা লোকটি আরিয়ানকে দেখে হাসলো, তারপর ইলার দিকে তাকিয়ে আরো বড় হাসি দিল। স্যার, আপনাদের কি কাপল রুম লাগবে? বাক্যটা শেষ হতেই ইলার চোখ বড়, মুখ লাল হয়ে গেল। আরিয়ান থমকে গেল, গলা খাকারি দিয়ে বলল। না না, কাপল না, আমরা লোকটি আরো রহস্যময় হাসি দিল। আচ্ছা স্যার, তাহলে হয়তো আপনারা ভাই বোন। ইলা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল। হ্যাঁ, ভাই বোন। আরিয়ান ভ্রু তুলল। ও তাই না, আমরা ভাই বোন। কিন্তু ইলাকে কিছু বলল না। লোকটা এবার রেজিস্ট্রি খাতা বাড়িয়ে দিল। আরিয়ান কলম ধরেছে ঠিকই, কিন্তু রুম নাম্বারের পাশে রিলেটিভস লেখায় এসে কলমের নীরব থমকে গেল। আরিয়ান ফিসফিস করে ইলাকে বলল। এখন কি লিখবো? ভাবন লিখলে পরে পুলিশে ধরলে তখন কি হবে? ইলা ফিসফিস করে বলল। আপনি যা ইচ্ছে লিখুন, আমায় জড়াবেন না। আর পুলিশ ধরবে কেন? আজব তো। ইলার কথা শুনে টাইম নষ্ট না করে শেষ পর্যন্ত আরিয়ান লিখল রিলেটিভস হাজব্যান্ড ওয়াইফ। লোকটি পাশ থেকে ঝুঁকে হেসে বলল। নাইস কাপল।
ইলা এই কথা শুনে কেন জানি লজ্জা লাগলো, লজ্জার চোটে চেয়ারের নিচে ঢুকে যেতে চাইলো। আরিয়ান চাবি নিয়ে রুমের দিকে হাঁটা দিল। ইলা আরিয়ানের পিছু পিছু দৌড়াচ্ছে। আরিয়ান জোরে হাঁটছে আর ইলা হেঁটে কুল পাচ্ছে না, তাই দৌড় লাগালো ধরতে। অবশেষে রুমে আসলো। দুজনেই রুমে ঢুকতেই সমস্যা শুরু। একটা বড় বিছানা আর একটা ছোট সোফা। ইলা জোরে বলে উঠল। এটা কেমন রুম? আরিয়ান শান্তভাবে বলল। আগে জানলে তো আপনার বেডরুমটা ব্যাগে গুছিয়ে নিয়ে আসতাম। আরিয়ানের কথা শুনে ইলা লজ্জা পেল, ঠোঁট কামড়ে বলল। থাক, আমি মেঝেতে ঘুমাবো। আরিয়ান চোখ বড় করে তাকিয়ে। মেঝেতে ঘুমালে ঠান্ডা লাগবে, তারপর জ্বর হবে, তারপর আব্বু আমাকে খুন করবে। এটা আপনি চান তাই না? তাহলে আপনি মেঝেতে ঘুমান। আমি মেঝেতে ঘুমালে জ্বর হবে, তারপর আব্বু তোমাকেও খুন করবে। শেষ পর্যন্ত এই কথা কাটাকাটি শেষ করে বিছানার দুই কোণে দুজন দুপাশে শুয়ে রইল। মাঝখানে বালিশের পাহাড় তৈরি করে আরিয়ান বালিশ সাজাতে সাজাতে বলল। এটা হলো ভারত বাংলাদেশ সীমান্ত, হাত পেয়ে এই পাশে পার হলে যুদ্ধ লাগবে, একবারে গুলি করে উড়াই দিব, বলে দিলাম। ইলা মুখে না চালেও সামান্য হাসি ফিরে এলো, কিন্তু কিছু বলল না। আরিয়ান লাইট অফ করে শুতে আসলো। লাইট অফ হতেই নীরবতা। কিছুক্ষণ পর ইলা ধীরে বলল। আপনি কি জেগে আছেন? না, এটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে উত্তর দিলাম। আমাকে মশা কামড়াচ্ছে। আরিয়ান হাত বাড়িয়ে মশা তাড়ানোর ভঙ্গিতে বলল। এখন আর কামড়াবে না। ইলা একটু অবাক হয়ে বলল। কেন? আরিয়ান খুব সিরিয়াস মুখ করে বলল। কারণ আমি বলেছি মশার আমাকে ভয় পায়, তাই কামড়াবে না। ইলা হেসে দিল, কিন্তু মুখ চেপে রাখলো যাতে ধরা না পড়ে যায় আরিয়ানের কাছে। 10 মিনিট পরে হঠাৎ ইলা হালকা কেসে উঠল। আরিয়ান সাথে সাথে জেগে উঠল। কি হলো? কিছু না, গরম লাগছে। আরিয়ান উঠে ফ্যানের গতি বাড়িয়ে দিল। এখন সব ঠিক আছে? হ্যাঁ। আরিয়ান বিছানায় ফিরে নিজের দিকে বালিশ সরিয়ে ইলার জায়গাটা একটু বাড়িয়ে দিল, কিন্তু মুখে কিছু বলল না। ইলা টের পেল, কিন্তু ভান করলো কিছুই দেখেনি। পরের দিন ঘড়িতে তখন সকাল 7:10 বাজে। রুমের পর্দার ফাঁক দিয়ে সূর্যের হালকা সোনালি আলো ঠিকরে পড়ছে বিছানার উপর। আরিয়ান আধো ঘুমে চোখ মেলল। ইলার দিকটা ফাঁকা, বালিশের সীমান্তর রেখা ভেঙে গেছে। আরিয়ান চোখ মুছে উঠে বসল। তারপর হঠাৎ বাথরুমের দরজা খুলে ইরা বের হলো। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে, গায়ে হালকা কমলা রঙের কুর্তা, মুখটা ফ্যাকাশে হয়ে আসে, চোখে মুখে ঘুমের কোমল ভাব। ইলাকে এভাবে দেখে আরিয়ান যেন মুহূর্তেই জমে গেল, চোখ বড় হয়ে গেল। সে পুরো 1 মিনিট অপলক তাকিয়ে রইল। কি হলো? এভাবে কেন তাকাচ্ছেন? ইলার কথায় হুঁশ ফিরল। আরিয়ান চমকে উঠে মুখ ঘুরিয়ে নিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়া শুরু করলো, কিন্তু সাথে সাথেই সে থেমে গেল। নিজের মাথায় নিজেই চাপড় মেরে ভাবল। দাঁড়া দাঁড়া, আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি কেন? আমি তো আমার নিজের বউকে দেখছিলাম, আর এটা তো গুনাহ না, এটা তো। আরিয়ানের মুখটা অল্প লাল হয়ে গেল। আরিয়ান মাথা নিচু করে বলল। আপনি মানে ঠিক আছেন তো? চোখে কোনো সাবান ঢুকেছে নাকি? চোখ এমন লাল হয়ে আছে কেন? আমার কিছু হয়নি। আপনি এভাবে তাকিয়ে কি দেখছিলেন? আমি তো কাশি পাচ্ছিল, তাই তাকাচ্ছিলাম। কাশি আসলে মানুষ তাকিয়ে থাকে নাকি? থাকে না, মানে আমি নতুন থিওরি বের করেছি, কাশির সময় তাকালে কাশি কমে যায়। ইলা মাথা নেড়ে ধীরে ধীরে হাসিতে ফেটে পড়ল। আরিয়ান ভান করলো সে কিছুই শোনেনি। আরিয়ান আর কিছু না বলে তাড়াহুড়া করে বাথরুমে ঢুকে পড়ল। টাইম স্পিক। হোটেলের নিচতলায় ছোট্ট রেস্টুরেন্টে দুজন পাশাপাশি বসে অমলেট, পরোটা, সবজি আর চা খাচ্ছে। ইলা চা নেড়ে চেড়ে বলল। আপনি আজ আমাকে এমন ভাবে দেখছিলেন কেন? আরিয়ান চা মুখে নিয়েই এতটাই চমকে উঠল যে চা প্রায় নাকে ঢুকে যাচ্ছিল। আরে না না, দেখছি মানে আপনি গোসল করেছেন, ঠান্ডা লেগেছিল নাকি সেটা দেখছিলাম। স্বাস্থ্য সচেতন থাকতে হয়, বুঝছেন? ইলা আবার হাসি চেপে ফেলল। ইলা বুঝে গেছে আরিয়ান যত লুকাবে ততই ধরা খাবে। খাওয়া শেষ করে কিছুক্ষণ রুমে থাকলো। দুজন নিজেদের ফোন নিয়ে ব্যস্ত, কেউ কারো সাথে কথা বলছে না। ফোন স্কল করতে করতে 11:30 বেজে গেল। তারা চেক আউট করে স্টেশনে চলে আসলো। তখন সান্তাহার স্টেশনে গরম হাওয়া বইছে। ট্রেনের হুইসেল বাজতেই দুজন উঠে বসলো সিটে।
ট্রেন চলা শুরু করতেই ইলা জানালার পাশে হেলে বসলো। চুলগুলো হাওয়ায় উড়ে আরিয়ানের গালে লাগছে। আরিয়ান ভ্রু কুঁচকে বলল, আপনার চুলগুলো কি ইচ্ছে করে উড়ে আমার দিকে আসছে? যাতে হাওয়া দোষে, আমার চুল না। আমি যত্ন না নিলে কে নেবে? আপনি তো আমার। আরিয়ানের কথা শুনে ইলা হেসে ফেলল, গালে হাত চাপা দিয়ে মুখ লুকালো। কিছুক্ষণ পর ট্রেন জোরে ঝাঁকুনি দিল। ইলা একটু দুলে গেল। আরিয়ান হাত বাড়িয়ে ধরে ফেলল। দুজনের স্থির হয়ে গেল। ইলার হাত আরিয়ানের হাতে কিছুক্ষণ রয়ে গেল। পরে ইলা আস্তে করে হাত সরিয়ে নিল, কিন্তু চোখের কোণে লালচে আভা। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। ট্রেনের শব্দ, হাওয়া আর দুজনের মাঝে এক অদ্ভুত নরম নরম দূরত্ব, যা দূরত্ব নয় আবার পুরো কাছেও নয়। সন্ধ্যা 6:55। ট্রেন থেকে নেমে দুজন রিকশা নিল। হলের সামনে এসে আরিয়ান ব্যাগটা নামিয়ে দিল। ইলা মাথা নিচু করে বলল, ধন্যবাদ। আজ পুরো দিন এত যত্ন নিয়েছেন সবগুলোর জন্য। আরিয়ানের হাত পকেটে ঢোকানো, মুখ অন্যদিকে। হাওয়া যদি আরেকবার দোষ করে আমি ওকে মামলা দিয়ে কোর্টে নিয়ে যাব। বাকিটা বলতে গিয়েও থেমে গেল। আপনার কি কিছু বলার ছিল? হ্যাঁ ছিল, কিন্তু আপনি আপাতত হলে ঢুকে যান, না হলে আবার গার্ড ভাববে আমি তোমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, এখন থেকে আপনি মুক্ত। মানে? আরিয়ান ধীরে ধীরে চোখ নামিয়ে বলল, মানে কেউ আপনাকে আর কিছু বলবে না, কেউ আপনাকে প্রশ্ন করবে না, কেউ বিচার করবে না। আপনি আপনার মতো থাকতে পারেন। তার কণ্ঠে যেন এক অদ্ভুত ঠান্ডা শূন্যতা। ইলার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে কাঁপা গলায় বলল, আপনি মানে আপনি কি আর ভার্সিটিতে আসবেন না? আরিয়ান হালকা হাসলো, ঠোঁটে এক চিলতে কষ্টের রেখা। আমার ভার্সিটিতে কাজ শেষ, এখন আর এসে কি করব? মানে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট না? আরিয়ান তাকালো ইলার দিকে, চোখে একটা গভীর শান্ত বিষণ্ণতা। না, আমি স্টুডেন্ট না, মাঝে মাঝে এখানে কাজে আসতাম, এখন থেকে আর আসবো না। আপনি টেনশন মুক্ত থাকতে পারেন। ইলা যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না। তার ঠোঁট কাঁপছে, কিছু বলতে চাচ্ছে কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। এই মানুষটা, যাকে সে মাত্র কয়েকদিন আগে ঘৃণা আর ভালোবাসার মাঝখানে চিনেছে, আজ এত সহজে তাকে ছেড়ে চলে যাচ্ছে। আরিয়ান ঘুরে দাঁড়ালো, একবার পেছনে তাকালো। ইলার চোখে তখন জল জমে আছে। ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে সে। দুজনের চোখ 4 সেকেন্ডের জন্য আটকে রইল। তারপর ইলা ভেতরে চলে গেল। আরিয়ান হালকা নিঃশ্বাস ফেলল। আস্তাগফিরুল্লাহ। না, এটা আস্তাগফিরুল্লাহ বিষয় না, এটা তো আমার বউ, আর বউকে দেখলে পাপ হয় না। তারপর আরিয়ান চলে গেল। এক মুহূর্তের নীরবতা। ইলা নিজের রুমে চলে গেল। দরজাটা ধীরে ধীরে বন্ধ করে ইলা হঠাৎ মাথা নিচু করে কাঁদতে লাগলো নিঃশব্দে। চারপাশে কেবল ঘড়ির টিকটিক আর শহরের দূরের শব্দ। কিছুক্ষণ পর নিজের ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করলো হালিমা। ও পাশ থেকে পরিচিত গলা। কিরে ইলা, কেমন আছিস? ইলা কান্না চেপে গলা ভারী করে বলল, সব শেষ হালিমা, আমি একা হয়ে গেছি। আরিয়ান আমার হোস্টেলে রেখে চলে গেছে, বলে গেছে আমি মুক্ত। ও পাশে কিছুক্ষণ নীরবতা। তারপর হালিমার গলা ভারী হয়ে উঠল। তুই কাঁদিস না, আমি আসছি। আমি দুপুরে ট্রেন ধরবো, আজ রাতেই পৌঁছে যাব। ইলা কাঁদতে কাঁদতে বলল, তাড়াতাড়ি আয় হালিমা, একদম একা ভাব লাগছে আমার। আব্বুকে দেওয়ার কথা রাখতে পারলাম না আমি। তুই টেনশন করিস না, আমি আসছি। ফোনটা বন্ধ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশে হালকা বৃষ্টি পড়ছে, আর তার মনে বাজছে কেবল একটাই কথা, মুক্তি। মানে কিছু নেই, শুধু ফাঁকা একাকিত্ব আছে। ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার নিস্তব্ধতার মধ্যে দূরে কোথাও একটা গাড়ির ইঞ্জিনের শব্দ মিলিয়ে গেল। আরিয়ান নিজের ঘরে বসে ব্যাগটা টেবিলের পাশে রেখে ইউনিফর্মটা ভাঁজ করছিল ধীরে ধীরে। চোখে ক্লান্তি, মন ভার, নিজের মনের সঙ্গেই লড়াই চলছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাশেদ তালুকদারের নাম্বার। এক মুহূর্তে থেমে গিয়ে আরিয়ান কলটা রিসিভ করলো। রাশেদ তালুকদার শান্ত গলায় বলল, আরিয়ান, ইলাকে হোস্টেলে রেখে এসেছো, শুনলাম, ব্যাপারটা কি? আরিয়ান একটু দম নিল, চোখ নামিয়ে বলল, ওকে হোস্টেলে দিয়ে এসেছে, এখন আপাতত ওকে নিজের মতো থাকতে দেওয়া ভালো। রাশেদ তালুকদার কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর গলায় সামান্য কড়া ভাব এনে বললেন, তুমি জানো না ওর বিয়ের ব্যাপারে বাড়িতে এখন কতটা চাপ চলছে? মেয়েটা একা মানসিকভাবে ভীষণ দুর্বল। তুমি ওকে একা ফেলে এভাবে চলে এলে, এটা ঠিক হয়নি।
আরিয়ান নিঃশব্দে জানালার দিকে তাকালো। চাঁদের আলোয় তার মুখ পড়ছে, তবু চোখে যেন একটা অজানা অন্ধকার। আরিয়ান ধীরে বলল, আমি জানি, কিন্তু ওর এখন সময় দরকার। ওর মন এলোমেলো। আমি ওর পাশে থেকে কিছু করতে পারতাম, কিন্তু সেটা হয়তো ওর আরও কষ্ট বাড়িয়ে দিত। তাই দূর থেকে ওর ভালোটা চেয়েছে। রাশেদ তালুকদার গম্ভীর গলায় বললেন, সব সময় দূরে থেকে ভালো করা যায় না আরিয়ান। মেয়েরা বাইরে শক্ত দেখায়, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ ভাঙ্গা। তুমি যেভাবে ওর পাশে দাঁড়াও, সেটাও হয়তো এখনকার দিনে খুব কম মানুষ পারে। তবুও মনে রেখো, ওকে একা ছেড়ে দিলে হয়তো সেই ভরসাটুকু হারাবে। আরিয়ান চোখ বন্ধ করলো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, গলায় কষ্ট লুকিয়ে বলল, আমি কথা দিচ্ছি, আমি ওর জীবন থেকে পুরোপুরি সরে যাচ্ছি না। দূর থেকে খেয়াল রাখবো। ওপাশ থেকে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। রাশেদ তালুকদার বললেন, তোমরা কথাগুলো আমার কাছে অপরিচিত নয় আরিয়ান। তুমি তোমার দায়িত্ব বোঝো চলছো, তবু মনে রেখো, ভালোবাসা কখনো দায়িত্বের মতো শুল্ক হয় না। ওর মতো হয়তো তুমিও একমাত্র ভরসা। আরিয়ান একটু হেসে ফেললো, একটা নিশার হাসি। আমি সেনা পরিবারের সন্তান। আমি শিখেছি অনুভূতি যত গভীর হোক, দায়িত্ব তার থেকেও বড়। ফোনের ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা, তারপর রাশেদ বললেন, তবু মনটা তো মানুষই রাখে আরিয়ান। কল কেটে গেল। আরিয়ান ফোনটা টেবিলে রেখে ধীরে উঠে দাঁড়ালো। জানালার বাইরে রাতের হাওয়া বইছে। সে মনে মনে ভাবল, তুমি মুক্ত ইলা, কিন্তু আমি কি পারবো মুক্ত হতে? তারপর পকেটে হাত ঢুকিয়ে একটা ছোট্ট চুলের ক্লিপ বের করলো। ইলার হেয়ার ক্লিপ, যা ট্রেনের সিটে পড়ে গিয়েছিল। চোখে হাসি আর ব্যথার রেখা নিয়ে আরিয়ান সেটি আলতো করে টেবিলের উপরে রাখলো। রাতটা আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও যেন কারো নাম ফিসফিস করে বাজছে ইলা। অন্যদিকে রাত তখন প্রায় 1টা। হোস্টেলের রুম নিস্তব্ধ, চুপচাপ। জানালার পাশে চাঁদের আলো এসে পড়েছে ইলার মুখে। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে ইলা, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। মাথায় শুধু ঘুরছে আরিয়ানের সাথে সারাদিন কাটানো সময়গুলো, আরিয়ানের কেয়ার, আর শেষে তার চলে যাওয়ার পায়ের শব্দ। বালিশে মুখ গুজে কিছুক্ষণ চুপচাপ থাকার পর ইলা হঠাৎ উঠে বসল। চোখে ক্লান্তি, কিন্তু মনে একটাই চিন্তা, কিছু একটা করতে হবে যাতে মনটা ব্যস্ত থাকে। ফোনটা হাতে নিয়ে গেম ওপেন করলো। স্ক্রিনে পরিচিত নীল লোডিং পেজ ভেসে উঠল, ফ্রি ফায়ার। লগ ইন করার সঙ্গে সঙ্গে লবিতে দেখতে পেল নবিতা ইজ লগিং। ইলা একটু থেমে গেল, হালকা হাসলো নিজের অজান্তে। তারপর নবিতাকে ইনভাইট পাঠালো। নবিতার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিল। গ্রুপে অ্যাড হওয়ার পরে কিছু না বলে স্টার্ট গেম বাটনে ক্লিক করলো। খেলা শুরু হতেই মাইকের উপর পাশ থেকে একটা নরম কণ্ঠ ভেসে এলো, শিজুকা, তুমি আবার কোথায় হারিয়ে গেছিলে? ইলার আঙ্গুল থেমে গেল। স্ক্রিনে সেই পুরনো ডাকটা শুনে মনে হলো যেন সময়টা 5 বছর পিছিয়ে গেছে। ধীরে ধীরে বলল, আমার বোনের বিয়ে ছিল, তাই একটু ব্যস্ত ছিলাম। তারপর দুজনেই চুপচাপ, শুধু গেমের মধ্যে বন্দুকের আওয়াজ, গাড়ির শব্দ আর দূরের পটভূমির হালকা মিউজিক। অনেকক্ষণ পর নবিতা মাইকে আবার কথা বলল, শিজুকা, অনেকদিন তো হলো, এখন কি আমি তোমার আসল নামটা জানতে পারি? ইলা একটু চুপ করে থাকলো, যেন চিন্তা করছে বলবে কি না। তারপর ধীরে বলল, আমার নাম ইলা তালুকদার। ও পাশ থেকে হালকা হাসির আওয়াজ ভেসে এলো, ইলা তালুকদার, সুন্দর নাম। আর আপনার নাম? আমার নাম লিহান চৌধুরী। তুমি এখন কি করো ইলা? আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, জার্নালিজম ডিপার্টমেন্টে। ও, ইউনিভার্সিটি গার্ল, তাহলে তুমি তো বেশ বড় হয়ে গেছো। লিয়ান হালকা হাসলো। ইলা একটু মুচকি হেসে বলল, আপনি এখন কি করেন? লিয়ান মাইক অন রেখেই কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর হালকা নিঃশ্বাস ফেলে বলল, আমি খাই, ঘুমাই, আর মাঝে মাঝে এই গেমে ডুবে থাকি। এটাই এখন আমার পেশা, আমার নেশা, আমার সব। মানে আপনি কোনো কাজ করেন না? কাজ? হয়তো করি, হয়তো করি না। তুমি হয়তো ভাবছো আমি একটা নির্দিষ্ট মানুষ, কিন্তু আমি নিজেকেই এখনো চিনতে পারিনি। ইলা চুপ করে গেল। তার চোখ তখন স্ক্রিনে, কিন্তু মন কোথাও যেন হারিয়ে গেছে। এই অপরিচিত ছেলেটার কথাগুলো অদ্ভুতভাবে শান্তি দিচ্ছে। লিয়ান আবার বলল, ইলা, তুমি কেমন আছো? এখন 5 বছর আগে সেই চঞ্চল শিজুকা কি এখনো বেঁচে আছে তোমার ভেতরে?
ইলা চুপচাপ হেডফোন খুলে রাখলো, পাশে জানলার দিকে তাকালো। চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে, তার গাল ভিজে গেছে চোখের পানিতে। ইলা মৃদু স্বরে বলল, না, এখনকার সিজুকা অনেক বদলে গেছে রিয়ান ভাইয়া। আবার লিয়ান ভাইয়া, তোমাকে না বলছি আমাকে ভাইয়া না ডাকতে? ও পাশ থেকে কোনো শব্দ এলো না, শুধু গেমে একটা রাউন্ড শেষ হওয়ার আওয়াজ। ভিনিস্ট লিয়ান হালকা স্বরে বলল, তবুও ভালো লাগলো তুমি ফিরে এসেছো, আর হারিয়ে যেও না প্লিজ। হয়তো সত্যি আমি হারিয়ে গিয়েছিলাম, আবার হারিয়ে যাব হয়তো বা। ক্যান্টনমেন্টে তখন সকাল 8টা। আরিয়ান অফিসে যাবার আগে আয়নার সামনে ইউনিফর্ম ঠিক করলো। টেবিলের উপরে রাখা ইলার সেই ছোট্ট হেয়ার ক্লিপটা এখনো আছে। হাত বাড়িয়ে সেটা একটু ছুঁয়ে দেখলো। একটা দীর্ঘশ্বাস ফেললো, গভীর ভারী। ঠিক তখনই দরজায় টোকা। ভেতরে ঢুকলো মেজর জয়, হাতে কফির কাপ। কাল খুব চুপচাপ ছিলে, তাই কথা বলার সময় পাইনি। সব ঠিক তো? আরিয়ান একটু হাসলো। হ্যাঁ স্যার, সব ঠিক। তোমার চোখ বলছে অন্য কিছু। আরিয়ান কিছু বলল না, শুধু বলল, কাজ আছে, কাজে মন দিতে হবে। আরিয়ান দায়িত্ব মানুষকে শক্ত করে, কিন্তু একসময় তা হৃদয়ের জায়গাটা শুকিয়ে দেয়। একটু হলেও বাসো নিজের তো। আরিয়ান কোনো উত্তর দিল না, শুধু জানালার দিকে তাকালো। সূর্যের আলোয় চোখে এক ফোঁটা জল চিকচিক করছে, হয়তো ঘামের, হয়তো ব্যথার। অন্যদিকে সকালের নরম আলোটা হোস্টেলের জানালা দিয়ে এসে ইলার মুখে পড়ছে। সারা রাত ঘুম আসেনি ইলার। চোখে জানালার কাছে জমে থাকা শিশিরের বিন্দুগুলো যেন তার মনের প্রতিফলন, ঝাপসা তবু গভীর। সকাল সকাল দরজায় টোকা পড়ল। ইলা, দরজা খোল। চেনা কণ্ঠ। ইলা তাড়াতাড়ি দরজা খুলতেই হালিমা ব্যাগ হাতে দাঁড়িয়ে হাসছে। তুই তো একদম শুকিয়ে গেছিস রে একদিনে। কাল থেকে মনে হয় না কিছু খেয়েছিস। তুই এসে গেছিস, এখন মনে হয় একটু শান্তি পাবো। সব বল, খুলে বল। তুই ফোনে যা বলছিস সব বুঝলাম, কিছু বুঝিনি। তুই আর ভাইয়া কি মানে? ইলা চুপ করে বসে থাকে, কফির মগটা হাতে নিয়ে বলে, ও আমাকে হোস্টেলে রেখে গেছে, বলেছে এখন থেকে আমি মুক্ত। হালিমা চোখ বড় বড় করে তাকায়, রাগে ফুঁসতে থাকে। মানে কি, তোরে এভাবে রেখে গেল কেন? এখন মন চাচ্ছে ভাইয়ের আমি একটা ধোলাই দেই। ওর কিছু কারণ আছে হালিমা, ও অন্য কাউকে ভালোবাসে, তাই হয়তো চায় না আমার সাথে থাকতে। তুই কি আরিয়ানকে ভালোবাসিস ইলা? ইলা চুপচাপ জানালার বাইরে তাকায়। ভালোবাসা মানে কি জানি না, আর আমার লাইফে ভালোবাসা বলতেও কিছু নেই। দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। হালিমা হেসে ইলার চুলে হাত বুলিয়ে দেয়। চল ক্যান্টিনে যাই, সকাল থেকে তুই কিছুই খাসনি। ইলা হালকা মাথা নাড়ে। দুজনেই ক্যান্টিনে চলে যায়। দুজনে বসে সকালের নাস্তা করছে। হালিমা দেখে ইলার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হালিমা চুপ না থাকতে পেরে বলল, কি রে, তুই রাতে ঘুমাসনি? না, গেম খেলছি সারা রাত। তুই আবার গেমে ঢুকেছিস? আর কি একা খেলছিস, নাকি সাথে কেউ ছিল? আমার গেমের একজন পুরনো টিমমেট ছিল, জানিস কালকে আমি ওর নাম জেনেছি। তা শুনি, তোর এই টিমের নাম কি? লিয়ান চৌধুরী। এর থেকে বেশি কিছু জানি না। দুজনে খাওয়া শেষ করে গল্প করছে। অন্যদিকে তালুকদার বাড়িতে চিরচেনা রান্নাঘর থেকে গ্যাসের আওয়াজ, কাপড় ধোয়ার শব্দ আর মেরু খালার মৃদু গুনগুন শোনা যাচ্ছে। কিন্তু উপরের রুমে এখনো নিস্তব্ধতা। পরীর রুমে জানালা দিয়ে রোদের আলোর রেখা এসে পড়ছে পরীর গালে। পরী নড়ে চড়ে ওঠে। পাশে আদিপ আধো ঘুমে। পরী চোখ মেলে দেখে ওর বুকের উপরে হাত রেখে আদিপ ঘুমাচ্ছে। আদিপ, ওঠো, অনেক সকাল হয়ে গেছে। আদিপ আধ খোলা চোখে তাকিয়ে বলে, তুমি উঠলে তো সকাল হয়, তার আগে হয় না। পরী ঠোঁট কামড়ে বলে, বেশি কথা না, আমি উঠবো, তুমি ওঠো। পরী নিজের শাড়ি ঠিক করে উঠতে যাচ্ছিল। আদিপ হালকা করে পরীকে টেনে নিজের বুকে ফেলে দেয়। আমার স্পাইসি বউ, এত তাড়া কেন তোমার আমার থেকে ছাড়া পাওয়ার? একদম দুষ্টুমি না, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি ওঠো। ওকে, তুমি তো শাওয়ার নিতেই যাচ্ছ, তাহলে আরেকবার শাওয়ারের কাজ সেরে নি। এই না, প্লিজ। আদিপ কোনো কথা না শুনে পরীকে বেডে শুয়ে দিয়ে নিজে পরীর উপরে আধশোয়া হয়ে শুয়ে থাকে। পরীর নিঃশ্বাস নিচ্ছে দ্রুত। আদিপ কমফোর্টার ঢাকা নিয়ে নেয় আর পরী আদিপের থেকে ছাড়া পাওয়ার জন্য শক্তি করতে থাকে। আর নিচতলায় রায়াত এখন ব্যস্ত।
একদিকে কাজের লোকদের ডাকে, অন্যদিকে বাড়ির লোকদের হাসানোর চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না বাড়ির বাতাস ভারী। রাশেদ তালুকদার চুপচাপ বসে চা খাচ্ছেন, চোখে একরাশ ক্লান্তি। রায়াত রাশেদ তালুকদারের কাছে গিয়ে বলে, চাচ্ছু, তুমি কিছু বলছো না কেন? ইলাকে মিস করছো তাই না? রাশেদ তালুকদার নিঃশব্দে মাথা নাড়ে, তারপর চাতে চুমুক দিচ্ছে, হালকা চোখে রায়াতের দিকে তাকিয়ে বলল, মেয়ে মানুষকে একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতে হয়, কিন্তু তবুও আমার মনে হয় আমি হয়তো ওর পাশে ঠিকভাবে দাঁড়াতে পারিনি। ইলা খুব শক্ত মেয়ে, তুমি দেখবে ও সব কিছু ঠিক সামলে নিচ্ছে, তোমাকে টেনশন করতে হবে না। রাশেদ একটা দীর্ঘশ্বাস ফেলে। রাশেদের ফোন বেজে উঠল। রাশেদ তালুকদার ফোনটা হাতে নেয়, স্ক্রিনে ইলার নাম দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়, তারপর কল রিসিভ করলো। কলের ওপাশে ইলা। হ্যালো আব্বু। কেমন আছিস মা? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুই ভালো আছিস শুনেই শান্তি পেলাম। তুই এখনো ঠিকমতো খাসনি তাই না? না আব্বু, হালিমা সহ একটু আগে খাওয়া শেষ করলাম। আরিয়ান তোকে হোস্টেলে রেখে গেছে বলেছে। আমি জানি ওর মাথায় অনেক চিন্তা করছে, কিন্তু তুই ভয় পাস না। ও ভালো ছেলে, তুই ওর উপর ভরসা রাখ। আব্বু আমি ভয় পাই না, শুধু মাঝে মাঝে একা লাগে। একাকিত্ব তো মানুষের সবচেয়ে বড় শিক্ষক মা। একদিন দেখবি তুই এই একাকিত্ব থেকেই শক্তি পাবি। আব্বু তোমায় অনেক মিস করছি আমি। আমিও মা। তবে আজকে সকালটা খুব সুন্দর, কারণ তুই ফোন করেছিস। দুজনেই কিছুক্ষণ চুপ থাকে, তারপর রাশেদ বলেন, তুই ভালো করে খাবি, নিয়ম মতো ক্লাসে যাবি, আর হালিমাকে বলিস আমার স্নেহ নিতে। আচ্ছা আব্বু। কল কেটে গেলে ইলা কিছুক্ষণ ফাঁকা দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় বাবার কণ্ঠের প্রতিটা শব্দ যেন বুকের ভেতর একটা শান্ত বাতাসের মতো ছুঁয়ে গেল। দু বান্ধবী ক্লাস করতে চলে গেল। বিকেলটা তখন ঝিম ধরার রোদে ভরে গেছে। ক্লাসের ঘন্টা শেষ হতেই চারপাশের কোলাহল, হাসাহাসি আর ব্যাগ গোছানোর শব্দ। ছেলে মেয়েদের দল বেঁধে বেরিয়ে যাওয়া। ইলা নিঃশব্দে ব্যাগ কাঁধে তুলে হালিমার সাথে বের হলো। দুজনেই ধীরে ধীরে হলের পথে হাঁটছে। গাছের ছায়া লম্বা হয়ে পড়ছে রাস্তায়। হালিমা মোবাইল হাতে ব্যস্ত, আর ইলা নীরব। ঠিক তখনই মিস ইলা। একটা দৃঢ় কণ্ঠের ডাকে কেউ। ইলা থেমে পিছনে তাকালো, কেউ নেই। চারপাশে শুধু কয়েকটা ছেলে মেয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। ইলা ভ্রু কুঁচকে হালিমার দিকে তাকায়। তুই শুনলি? হালিমা অবাক হয়ে বলে, না রে, কে ডাকবে তোরে? ইলা মাথা নাড়ে। ভুল শুনছি হয়তো। তারপর আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই আরেকটা ডাক, শিজুকা। এবার শব্দটা একদম পরিষ্কার। ইলা চমকে উঠে পেছনে তাকায়, দেখে বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে একটা পুরনো বট গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে। ছেলেটার গায়ে কালো লেদারের জ্যাকেট, ভেতরে সাদা শার্ট, কাঁধে একটা গিটার ঝুলছে। চুলগুলো অগোছালো, কিন্তু তাতে এক অদ্ভুত স্টাইল। কপালের চুলের ফাঁক দিয়ে চোখ দুটো ঝলসে উঠছে। বিকেলের আলো তীক্ষ্ণ আর রহস্যময়। তার মুখে একটা হালকা হাসি, যেন জানে সে কাকে ডাকছে। ঠোঁটের কোণে সেই আত্মবিশ্বাসী হালকা বিদ্রুপের ছোঁয়া। শিজুকা, চিনতে পারছো আমাকে? ইলার বুকের ভেতর কেমন এক ধাক্কা লাগে। ওর ঠোঁট শুকিয়ে যায়, গলার কাছে শব্দ আটকে আসে। হালিমা অবাক হয়ে বলে, ইলা, তোর এই ছেলে শিজুকা বলে ডাকলো কেন? ও লিয়ান। লিয়ান চৌধুরী যেন ভার্চুয়াল গেমের নবিতা নয়, আজ বাস্তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক রহস্যময় রকস্টার। ইলা হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কেমন ধুকভুক করছে, যেন হঠাৎ করে এক অজানা ঝড় এসে সব উল্টাপাল্টা করে দিচ্ছে। ইলার কানে তখনও বাজছে সেই একটাই শব্দ, শিজুকা। ইলা এক পা দু পা করে এগিয়ে গেল, তারপর গলার কাপা কাপা স্বরে বলল, আপনি এখানে কিভাবে, তাও আমার ভার্সিটিতে? আর আমাকেই বা চিনলেন কি করে? লিয়ানের ঠোঁটের কোণে হাসিটা আরো গভীর হলো। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন পুরো দুনিয়ার রহস্য ওর চোখে লুকিয়ে আছে। লিয়ান এক পা করে এগিয়ে এসে বলল, সারপ্রাইজ। আর কোনো কথা নয়, শুধু একটা শব্দ, কিন্তু সেই শব্দের ভেতর ছিল ঝড়ের মতো তীব্রতা। ইলা নিস্তব্ধ, তার চোখ চলে গেল লিয়ানের দিকে। আর তখনই যেন প্রথমবার সত্যি করে তাকালো লিয়ানের দিকে।
লিয়ান চৌধুরী 24 বছর বয়স, উচ্চতা প্রায় 6 ফুট, চওড়া বুক, ঘন কালো চুল কপাল ছুঁয়ে নেমে এসেছে। চোখ দুটো ধূসর আর গভীর, যেন আলো ছায়া খেলা চলে তাতে। ত্বক উজ্জ্বল, ঠোঁটের কোণে সব সময় এক হালকা দুষ্টু মেশানো হাসি। কালো জিন্স, সাদা শার্টের বোতাম দুটো খোলা, কালো লেদার জ্যাকেটের গলায় একটা সিলভার চেন ঝুলছে, যার নিচে একটা ছোট্ট গিটার পেন্ডেন্ট। আর সবচেয়ে নজর কাড়া তার গলার ডান পাশে একটা ছোট্ট বাটারফ্লাই ট্যাটু, যেটা বিকেলের আলোয় ঝলমল করছে, যেন জীবন্ত হয়ে উঠবে যে কোনো মুহূর্তে। ইলার চোখ অনিচ্ছা সত্ত্বেও সেখানে আটকে গেল। লিয়ান হালকা হেসে গলা ছুঁয়ে বলল, তুমিও দেখছি সবার মতো আমার ট্যাটুর ফ্যান হয়ে গেলা। তার কণ্ঠ গভীর, ভারী, কিন্তু এক অদ্ভুত সুর তাতে আছে, যেন প্রতিটা শব্দ মিউজিকের তালে তালে বের হচ্ছে। হালিমা পাশে দাঁড়িয়ে হতভম্ব ওর কানে কানে বলল, ইলা, এই লোকটা কি সত্যিই তোর গেমের বন্ধু লিয়ান? আমি ভাবছিলাম ও শুধু গেমার, কিন্তু ওর এই লুক, এই আত্মবিশ্বাস দেখে। ওর বাক্য শেষ হবার আগেই লিয়ান হাত বাড়িয়ে দিল হালিমার দিকে। হ্যাঁ, আমি লিয়ান চৌধুরী, মিউজিশিয়ান, গিটারিস্ট আর তোমার বন্ধুর পুরনো টিমমেট। ইলার কণ্ঠ আটকে গেল, ওর ঠোঁট কাঁপছে, চোখে বিস্ময়। লিয়ান গিটারটা একটু কাঁধ থেকে নামিয়ে বলল, আমি ভার্সিটির সঙ্গীত বিভাগের অনিয়মিত স্টুডেন্ট। কি, আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট? হ্যাঁ, তবে আমি তেমন ভার্সিটিতে আসি না। কালকে তোমার সাথে কথা বলার পরে আমি তোমার খোঁজ নেই। ভেবেছিলাম তোমাকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন হবে, বাট তুমি তো অনেক পপুলার ভার্সিটিতে। ইলা হালিমা কিছু বলো না, চুপচাপ দাঁড়িয়ে আছে। লিয়ানকে এভাবে ইলাদের সাথে কথা বলতে দেখে অনেক মেয়ে জেলাস, কারণ লিয়ান হচ্ছে ভার্সিটির ক্রাশ বয়, যার গিটারের শব্দ শুনলে মেয়েরা প্রেমে পড়ে যায়। লিয়ানের পেছনে মেয়েরা ঘুরঘুর করে, কিন্তু লিয়ান কোনো মেয়ের সাথে তেমন কথা বলে না। আর আজ লিয়ান নিজে থেকে ইলার সাথে কথা বলছে, এটা দেখে সবাই অনেকটা অবাক হয়। কেউ কেউ আবার ভাবে আবার ওই সেদিনের ছেলেটা এসে মার না শুরু করে দেয়। ইলা কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে। লিয়ান ইলার ওই চোখে তাকে মুচকি হেসে বলল, শিজুকা, তুমি আমার কল্পনা থেকেও বেশি সুন্দর দেখতে। ইলার গাল হালকা লাল হয়ে উঠল, ওর বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আর মন বলছে এই মানুষটা হয়তো শুধু গেমের চরিত্র না, বাস্তবেও একটা ঝড় হতে যাচ্ছে তার জীবনে। লিয়ান ইলার এই অবস্থা দেখে কিছুটা হাসলো, তারপর ইলাকে বলল, তুমি হয়তো আমাকে হঠাৎ এভাবে দেখে অনেকটা ঘাবড়ে গেছো। ওকে, এখন তুমি যেতে পারো। রাতে গেমে এসো, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে। ইলা হালিমার হাত ধরে দৌড়ে চলে যায়। লিয়ান ইলার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। 5 বছরের না দেখা প্রেম আজ সারপ্রাইজলি দেখেই নিল। টাইম স্পিক। রাত তখন প্রায় 11টা। ক্যান্টনমেন্টের লাইটগুলো এক একে নিভে যাচ্ছে। বাতাসের ঠান্ডা ধুলো আর গাছের পাতায় হালকা দুলুনি। বাইরের নিস্তব্ধতা, কিন্তু আরিয়ানের ভেতরটা অস্থির, যেন কোথাও একটা অজানা টান তাকে টেনে নিচ্ছে নিঃশব্দে গভীরভাবে। ও টেবিলের উপর বসে ফাইলগুলো খুলে বসেছে, কিন্তু চোখ যাচ্ছে না সেই রিপোর্টে। কলমটা হাত থেকে কয়েকবার পড়ে গেছে, মনটা যেন একদম এলোমেলো হয়ে গেছে। হাতে ঘড়ির দিকে তাকালো, রাত 11:08। চোখের সামনে ভেসে উঠল সেই মেয়েটার মুখ, ইলা। চোখে সেই লজ্জা ভরা দ্বিধা, আর ওর কাঁধে মাথা রেখে ঘুমানোর সময়ের সেই শান্ত মুখটা। সব কিছু বারবার মনে পড়ছে, একটার পর একটা দৃশ্য যেন ভেতর থেকে বের হয়ে আসছে। আরিয়ান ঠোঁট কামড়ে নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। কেন মনে পড়ছে ওকে? আমি তো ওকে ফেলে এসেছি নিজের ভালো চিন্তা করে, তাহলে কেন মনে হচ্ছে কিছু একটা অপূর্ণ রয়ে গেছে? আরিয়ানের বুকের ভেতরটা কেমন চেপে আসছে, যেন প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে একটা নাম ঘুরে ফিরে আসছে, ইলা। ডেস্কের উপরে রাখা পানির বোতল হাতে নিয়ে চুমুক দিল, কিন্তু পানিটাও আজ তেতো লাগছে। কোনো কিছুতেই মন বসছে না। বাইরে টহলদারি সৈনিকদের পদচারণার শব্দও আজ কেমন দূরের, অপরিচিত মনে হচ্ছে। আরিয়ান চোখ বন্ধ করলো, সেই সময় একটা মৃদু ফিসফিস আওয়াজ যেন কানে বাজল। আপনি কি আর ভার্সিটিতে আসবেন না?
চোখ খুলে চমকে গেল। চারপাশে কেউ নেই, কিন্তু কানে বাজছে ইলার কণ্ঠস্বর। ওর সেই কণ্ঠে এক অদ্ভুত টান ছিল, না ছিল অভিযোগ, না ছিল রাগ, ছিল শুধু একটা নরম অজানা টান যা বুকের গভীর থেকে টেনে নিয়ে যাচ্ছে। আরিয়ান নিজেকে সামলাতে চাইলেও পারছে না। ওর ভেতরে যুদ্ধ শুরু হয়েছে, একদিকে দায়িত্ব, অন্যদিকে অনুভূতি। কিসের এই টান? নিজেকে প্রশ্ন করলো আবার। ও তো এখন মুক্ত, আমি ওর জীবনে কিছুই না, তাহলে কেনই এক অদ্ভুত অশান্তি, যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। বাইরের আকাশে চাঁদ আধো আলোয় ঢাকা। আরিয়ানের চোখে সেই আলো এসে পড়ল, মনে হলো যেন দূরের কোথাও কেউ তাকিয়ে আছে ওর দিকে। চারিদিকে হালকা ঠান্ডা হাওয়া বইছে, দূরে কোথাও কুকুরের হালকা ডাক, আকাশ ভরা তারা। আরিয়ান ধীরে ধীরে ছাদে উঠে এলো, হাতে কফির কাপ, মুখে ক্লান্তির ছাপ। ছাদের এক কোণে গিয়ে বসলো আরিয়ান, আকাশের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, ইলা ফুল, কেন তুমি আমার লাইফে আসলে? কথাটা শেষ করে একটু থেমে রইল। হাওয়ার ঝাপটায় তার চুল উঠতে লাগলো। সব কিছু তো ঠিকঠাক চলছিল, আমি আমার ডিউটিতে মন দিয়েছিলাম, দায়িত্ব শৃঙ্খলা সব ঠিক ছিল, কিন্তু তুমি এসে কেন সব কিছু গলিয়ে দিলে? আরিয়ানের কণ্ঠ ভারী হয়ে গেল। আমার বুকের ভেতর এমন অস্থিরতা আগে কখনো অনুভব করিনি। এটা কি শুধু আমার মনের দুর্বলতা, নাকি আল্লাহর কোনো লীলা খেলা? আরিয়ান চোখ তুলে তাকালো তারা ভরা আকাশের দিকে। তুমি জানো ইলা ফুল, তোমার একটুখানি হাসি এখন আমার অশান্তির কারণ, তোমার নীরবতা আমার ভয়। তুমি দূরে থাকলে মনে হয় শ্বাসটা আটকে যাচ্ছে। কফির কাপ ঠোঁটে নিতে নিতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আরিয়ান। আমি তোর প্রেমে বিশ্বাস করি না এখন, আবেগ মানে দুর্বলতা, কিন্তু এখন মনে হচ্ছে তোমার নামটা মনের ভেতর এমনভাবে গেঁথে গেছে যেন মুছে ফেলতে গেলেও নিজেকেই হারাতে হবে। চাঁদের আলো এসে আরিয়ানের মুখে পড়ল, চোখে হালকা এক ঝিলিক। ইলা ফুল, তুমি বুঝতে পারছো না, আমার জীবনটা এখন তোমার নামে গাথা। আমি যত দূরে যাই না কেন, তোমার টানটা যেন আমাকে টেনে ফিরে আনে। হয়তো এটাই প্রেম, যেটা আল্লাহ নিজের হাতে লিখে দিয়েছেন আমার ভাগ্যের পাতে ইলা ফুল নামে। 2 দিন পরে। এই 2 দিনে ইলা হল থেকে বের হয়নি, আর না গেমে ঢুকেছে। ইলা লিয়ানের কথা পরীকে বলে, সব শুনে পরী আর হালিমা ইলাকে বলে এই লিয়ান নামের ছেলেটার থেকে যত দূরে থাকবে ততই ইলার জন্য মঙ্গল, কারণ আরিয়ান যদি এসব কিছু জানে তাহলে নিশ্চিত থাপ্পড় খেতে হবে। এই ভেবে ইলা 2 দিন হল থেকে বের হয়নি। আর ওইদিকে আরিয়ান বুঝতে পারে না কেন বারবার ইলার কথা মনে পড়ছে। আরিয়ানের মনে হচ্ছে দুটি দেহ একটি আত্মা হয়ে গেছে। খেতে উঠতে বসতে সব জায়গায় ইলা ফুলকে দেখতে পায়। আর অন্যদিকে লিয়ান বুঝতে পারছে না হঠাৎ করে ইলার কি হলো, গেমে আসছে না, ভার্সিটিতে আসছে না। আর এদিকে লিয়ান যে 6 মাসে 1 দিন ক্লাস করত, কি না সন্দেহ সে 3 দিন ধরে কন্টিনিউ ক্লাস করতেছে। এতে কিছু মেয়ে অনেক হ্যাপি যে তারা লিয়ানকে প্রতিদিন দেখতে পাচ্ছে, আর লিয়ান সে ক্ষুধার্ত বাঘের মতো ইলাকে দেখার জন্য অপেক্ষা করছে। আজকের সকালের রোদটা আজ একটু অন্যরকম চকচকে তীব্র, কিন্তু তবুও মন কেমন করা এক শান্ত ভাব নিয়ে ছড়িয়ে আসে বাতাসে। ঢাকার রাস্তায় হালকা ভিড়, রিকশার ঘণ্টাধ্বনি আর পাশের দোকান থেকে ভেসে আসা চায়ের গন্ধে যেন শহরটা নতুন করে জেগে উঠেছে। ইলা আর হালিমা রিকশায় বসে যাচ্ছে। ইলার হালকা পিন্ট কামিজ, চুলগুলো খোলা, চোখে ক্লান্তি কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। হালিমা চঞ্চল, তার হাসি, কথা সব কিছুতেই এক ধরনের মিষ্টি উচ্ছ্বাস। রিকশা চলতে শুরু করলো। ঠিক তখনই রাস্তার অন্য পাশে চোখ পড়ল এক দৃশ্য। রাস্তার পাশে অনেকগুলো আর্মি দাঁড়িয়ে আছে, সেখানে আরিয়ানও ছিল। আরিয়ান সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স শাখায় আছে, বেশিরভাগ সময় গোপনে কাজ করলেও কিছু বিষয় অপারেশনে তাকে ইউনিফর্ম পরে মাঠে নামতে হয়। আর ইউনিফর্ম পরলে তার চোখে অন্যরকম এক কর্তৃত্ব ফুটে ওঠে। আর আজ আরিয়ান পরেছে তার অফিসিয়াল ইউনিফর্ম। ব্যাজগুলো রোদের আলোয় ঝলমল করছে, চোখে কালো সানগ্লাস, পায়ে পালিশ করা বুট, কাঁধের ভাঁজে দৃঢ়তা আর আত্মবিশ্বাসের ছাপ। আরিয়ান হাত ঘড়ি ঠিক করে নিচ্ছে। পাশে দাঁড়ানো এক জিপে কিছু সহকর্মী। তার মুখটা শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর লুকিয়ে আছে এমন এক কঠিনতা যেটা দেখলেই বোঝা যায়
এই মানুষটা নিজের দায়িত্বকে ভালোবাসে প্রাণের মতো। হালিমার চোখ পড়ে গেল সেদিকে। সে হঠাৎ রিক্সা থেকে আধা উঠে চমকে বলল, ইলা রে, এ কি রে? আমি কি দিনের স্বপ্ন দেখছি নাকি? ইলা হালিমার এমন চিৎকার শুনে হালিমার দিকে তাকায়। হালিমা অবাকের শেষ প্রান্তে। ইলা একটু অবাক হয়ে বলল, কেন, কি হলো তোর? হালিমা সামনের দিকে আঙ্গুল তুলে ইলাকে দেখিয়ে, ওই যে দেখ, ওইটা আরএন ভাইয়ার মতো না? ওই যে ইউনিফর্ম পরে আছে, কালো সানগ্লাস, বুক সোজা করে দাঁড়িয়ে আছে, হুবহু আরএন ভাইয়ার মতো লাগছে। ইলা হালিমার কথা শুনে থমকে যায়। রিকশার চাকাটা তখনও টকটক শব্দে ঘুরছে, কিন্তু তার কানে যেন সব শব্দ মিলিয়ে গেল। চোখ দুটো অনিচ্ছা সত্ত্বেও ঘুরে গেল সেদিকে। আরিয়ান তখন ফোনে কথা বলছে। তার গলার স্বর নিচু, দূর থেকে কিছু শোনা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে কথা বলছে, ঠোঁট নড়ছে। রোদে তার ত্বকে একরকম উজ্জ্বলতা, চোখের নিচে হালকা ছায়া, ঠোঁটের কোণে কঠোরতার রেখা। ইলার মনে হলো এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। ইলা নিঃশব্দে তাকিয়ে থাকে, যেন নিজের মনকেই বোঝাতে চাইছে এটা কাকতালীয়, এটা আরিয়ান না, কিন্তু হৃদয়ের কথাও যেন একটা চাপা শব্দ প্রতিধ্বনিত হয়। রিকশা সামনে এগিয়ে যায়। হালিমা তখনও পেছনে ফিরে তাকিয়ে ফিসফিস করে বলে, ইউনিফর্ম পরে ছেলেটা কি যে হ্যান্ডসাম লাগছে রে ইলা, যদি একবার কাছে গিয়ে দেখতে পারতাম। ইলা চুপ থাকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক দমে নামা দীর্ঘশ্বাস। দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ান ঠিক তখনই মাথা তুলে তাকায়। দূর থেকে রিকশাটা হারিয়ে যাচ্ছে ফিরে। আরিয়ানের মনে এক ঝটকা লাগে, যেন বুকের ভেতরে কেউ ফিসফিস করে বলে, এই যে তোর ইলা ফুল। আরিয়ান তখনও স্থির হয়ে তাকিয়ে আছে। রিকশাটা ভিড়ের মাঝে মিলিয়ে গেলেও তার চোখ সেই দিকেই আটকে আছে। তার ঠোঁটে ক্লান্ত এক হাসি, চোখে বিভ্রান্তি। নিজের চোখ থেকে সানগ্লাস খুলে হাতে ঘুরাতে ঘুরাতে বিড়বিড় করে বলল, আমার মাথায় সত্যি খারাপ হয়ে গেছে মনে হয়। সব জায়গায় এখন এলেফুলকে দেখি, রাস্তায়, স্বপ্নে, রুমে, ঘুমে, এমনকি নিজের ছায়ার সাথেও হাঁটতে দেখেছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে নিচু স্বরে নিজের মনেই বলল, শাওন, মাথা ঠিক কর, নাহলে খুব শীঘ্রই তোকে পাবনা যেতে হবে। আরিনের হাসিটা কষ্টের ছিল, তবুও বলার সময় তার গলার স্বরে অদ্ভুত এক মায়া মিশেছিল, যেন কারোর নামের মধ্যেই সে হারিয়ে গেছে। রিকশার দিক থেকে তখন ভেসে আসছে হালিমার চিৎকার মিশ্রিত কথাগুলো। আমি বলতেছি এটাই আরিয়ান ভাই, আমি দেখে চিনেছি। তুই ভুল দেখছিস হালিমা, ওটা ও না। আমি ভুল দেখিনি, আমি ওই হাঁটা স্টাইল দেখেই বুঝতেছি ওটা আরিয়ান ভাইয়া ছাড়া আর কেউ হতে পারে না। তুই সব জায়গায় এখন আরিয়ানকে দেখতে পাচ্ছিস। এটা ঢাকার রাস্তা, আর আর্মিরা ইউনিফর্ম পরলে পরিচিত লাগে। তুই সত্যিটা বলবি না আমি জানি, কিন্তু আমি জানি তুইও বুঝতে পারছিস এটা আরিয়ান ভাইয়া। ইলা আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। রিকশার চাকা ঘুরতে থাকে, কিন্তু তার মন কোথাও যেন হারিয়ে যায়। একটা কালো সানগ্লাস, একটা ইউনিফর্ম। আর অন্যদিকে আরিয়ান তখন জিপে চড়ে বসেছে, কিন্তু তার মন তার কাছে নেই। ডিউটিতেও না, মন পড়ে আছে এক নামের ভেতর, ইলাফুল। ইলা রিকশায় বসে একরাশ বিরক্তিতে চোখ মেলল। হালিমা তখনও নিজের কথায় অটল। তুই না বুঝিস ইলা, ওটা আরিয়ান ভাইয়া ছাড়া কেউ না, আমি ঠিক চিনেছি। আচ্ছা ঝগড়া বাদ দে, পরীকে ফোন দি। আদিব ভাইয়া নিশ্চয়ই জানে আরিয়ান কি করে। রাইট, এটা ভালো আইডিয়া। ইলা ব্যাগ থেকে ফোনটা বের করে ডায়াল করলো পরীর নাম্বারে। ওপাশে কিছুক্ষণ রিং বাজলো। হালিমা ফিস ফিস হাসির শব্দ করছে। অন্যদিকে পরী তখন নিজের রুমে হালকা আলো জ্বলছে। আদিব পরীর চুলে মুখ গুজে নেশালো স্বরে বলছে, স্পাইসি বউ, তুমি জানো তুমি যখন হাসো আমার বুকে ধুকপুকানি বেড়ে যায়। পরী আদিবের কথায় লজ্জায় গাল লাল করে ফিস ফিস করে বলল, চুপ করো, কেউ শুনলে কি বলবে? কেউ শুনলে শুনবে, আমি তো আমার বউয়ের প্রশংসা করছি, আর আমি তোমার হাসিটা মিস করতে চাই না। তারপর পরীর কপালে এক চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলল, তুমি এইভাবে হাসি খুশি থাকলে আমি এইভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। ঠিক সেই সময় ফোনটা কাঁপতে শুরু করলো। পরী আদিবকে ঠেলে সরিয়ে দিল। ছাড়ো না, ইলা ফোন করেছে। আদিব ঠোঁট বাঁকিয়ে বলল, এই শালি সবসময় ভুল টাইমে ফোন দেয়। পরী হেসে বলল,
তোমার শালির কাউকে দরকার ছাড়া ফোন দেয় না, চুপ করো এখন। পরি ফোনটা কানে ধরতেই ইলার তারা গলা। পরি আদিব ভাইয়াকে বলতো আরিয়ান কিসে জব করে? পরি একটু চমকে উঠল। কেন রে, কি হয়েছে? ইলা বলে উঠল হাসতে হাসতে। আর বলিস না, এই হালুর বাচ্চা হালিমাকে কাকে না কাকে আর্মির ইউনিফর্মে দেখেছে, এখন বলছে এই লোকটা নাকি ওই রাক্ষস আরিয়ান। ও পাশ থেকে পরির হাসির শব্দ ভেসে আসছে। তুই থাম, আমি এখনই আদিবকে জিজ্ঞেস করছি। আদিব তখনও পরির সাথে দুষ্টুমি করছে। পরি না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। পরির সাথে দুষ্টুমি করতে করতে আদিব বলল, আরে আবার কি হয়েছে আমার ছোট শালী? ওরা মনে হয় আরিয়ান ভাইয়াকে কোথাও দেখেছে আর্মির ইউনিফর্মে। তুমি বলো তো আসলে ভাইয়া কিসে জব করে? আদিব একটু থেমে চোখ মেলে পরির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর গম্ভীর মুখে বলল, আরিয়ান ভাইয়া এখন আর্মিতে মেজর পদে আছে। কি সত্যি? আরিয়ান ভাইয়াও আর্মি? হ্যাঁ, ও এখন ঢাকা ক্যান্টনমেন্টে পোস্টেড। কিন্তু আরো কে আছে আর্মিতে? ইয়ে না, মানে ইলাকে একটা ছেলে দেখতে এসেছিল, সেই ছেলেও আর্মি ছিল, তাই বললাম। বাদ তাহলে, আমার শালের আর্মি পিছু ছাড়ছে না। পরি মনে মনে বিড়বিড় করছে। তোমার শালের পিছু ছাড়ছে না নাকি তোমার শালে ওই মিসকিনের জন্য দেবদাস হয়ে আছে? কি বলছো মনে মনে? কই না তো, কিছু না। এই পরি, মরলি নাকি মুডে আছিস তাই কথা বলতে পারছিস না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিব। আদিব বলছে আরিয়ান ভাইয়া এখন আর্মিতে মেজর পদে আছে ঢাকা ক্যান্টনমেন্টে। ও পাশে এক মুহূর্ত নীরবতা। ইলার মুখের হাসি মিলিয়ে গেল। বুকের ভেতর হালকা একটা কাঁপুনি, যেন সত্যি যাকে একটু আগে হালিমা চিনেছিল সে মানুষটা আর কেউই নয়, আরিয়ানি। পরের কথা শুনে ইলা চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। ইলা আর হালিমা রিক্সা থেকে নেমে হেঁটে হোস্টেলের দিকে ফিরছে। দুজনের মুখে চুপচাপ ভাব, বাতাসে হালকা ধুলোর গন্ধ। হালিমা হঠাৎ থেমে বলল, এখন বল, আমি ভুল বলেছিলাম নাকি? আমি তো বলেছিলাম ওই লোকটা আরিয়ান ভাইয়া। দেখ, আমি ঠিকই ছিলাম, উনি আসলেই আর্মি। ইলা কিছু না বলে হাঁটতে লাগলো। মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তারপর হঠাৎই ওর চোখে পানি এসে গেল। ঠোঁট কাঁপতে কাঁপতে ঢং করে কান্না করা শুরু করলো। ভাই, এই আর্মির বেটাগুলো আমার পেছন ছাড়ে না কেন? থুর, কোন জীবনে পাপে যে শাওন নামের পাগলটারে ভালোবাসতে গেছিলাম আমি, এখন সেই পাপের ফল এখনো এইভাবে পাচ্ছি মনে হয় আমি। চারপাশে সব আর্মি, আমি চাইলেও পালাতে পারি না, কিন্তু যাকে সত্যি ভালোবেসেছিলাম তাকে তো পেলাম না। ইলার গলাটা কেঁপে উঠল, চোখের কোণ বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। হালিমা পাশে দাঁড়িয়ে মুখে হালকা হাসি এনে মুখ ভেঙচিয়ে বলল, আইসে তোর কপাল যে ফাটা কপাল। আরে গান্ডু, আরিয়ান ভাইয়ার মতো হ্যান্ডসাম স্টাইলিশ স্মার্ট জামাই পাইছিস তুই, এটাই তো তোর কপাল। এখন কষ্ট পাইস না, একটু ধন্যবাদ দে ভাগ্যরে। ইলা এবার হালিমার দিকে চোখ রাঙিয়ে বলল, এই হালু, আমার জামাইয়ের দিকে একদম নজর দিবি না, বুঝেছিস? আচ্ছা তাই নাকি? তুই তো বলতিস বিয়ে মানিস না, এখন হঠাৎ এত দরদ কেন? ইলা নিঃশ্বাস ফেলে থেমে গেল। অতঃপর মৃদু স্বরে বলল, কে বলছে আমি মানি না? আমি বিয়ে মানি, আর আরিয়ানকে আমার স্বামী হিসেবেও মেনে নিয়েছি। আমার আব্বুর শেষ ইচ্ছা ছিল আমি যেন এই বিয়েটা করে সুখে থাকি। তিনি বলেছিলেন, ইলামা, একদিন তুই বুঝবি ভালোবাসা মানে শুধু নাম নয়, মনের শান্তি। আমি বিয়ের দিন কবুল বলার পরে প্রতিজ্ঞা করেছি মৃত্যুর আগ পর্যন্ত আমি এই সম্পর্কটা রক্ষা করব। যত কষ্টই হোক না কেন, আমি ভাঙবো না এই বাঁধনটা। ইলার গলাটা কেঁপে উঠল, চোখে পানি জমে উঠল। হালিমা এবার একটু গম্ভীর হয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে তোর শাওনের কি হবে, যার জন্য এত কষ্ট করলি, এত কাঁদলি? ইলা চোখের জল মুছে হাসলো। হালিমার দিকে তাকিয়ে বলল, শাওনকে আমি 3 বার কবুল বলার আগেই আমার মনে কবর দিয়ে দিয়েছি। ও ছিল একটা গল্প যার শেষ আমি নিজেই লিখে ফেলেছি। এখন নতুন অধ্যায় শুরু হয়েছে আরিয়ানকে নিয়ে। কিছুক্ষণ চুপচাপ থাকলো দুজনেই। বাতাসে কেমন এক বিষণ্ণ শান্তি নেমে এসেছে। হালিমা হঠাৎ মুখ বাঁকিয়ে বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই নতুন ছেলে লিয়ান, আমার কিন্তু একে সুবিধার মনে হচ্ছে না। চোখে একরকম রহস্য, হাসিতেও কেমন গোপন আগুন লেগে আছে। তুই বেশি চিন্তা করিস না হালু, কেউ আমার জীবনে ঢুকতে পারবে না যতক্ষণ না আমি নিজে দরজা খুলি। তার গলাটা ভারী হয়ে গেল। ইলার মাথার ভেতর শুধু একটাই নাম প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো, আরিয়ান। একদিকে মনের কষ্ট, অন্যদিকে না বলা আকর্ষণ। আর এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে ইলা একটা অজানা ভালোবাসার বন্ধনে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে।
ইলা আর হালিমা হাঁটতে হাঁটতে গেটের কাছে এলো। দূর থেকে দেখা গেল কেউ একজন দেওয়ালের পাশে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। গিটার ঝুলানো, কালো শার্টের হাতা গোটানো, মুখে হালকা হাসি। ইলা একটু চোখ কুঁচকে তাকালো। লিয়ান। ইলাদের দেখা মাত্র লিয়ান গিটারটা পেছনে ঠিক করে দ্রুত পায়ে হেঁটে ইলার কাছে এসে দাঁড়ালো। চোখে কেমন একটা অভিমান মিশ্রিত কোমল দৃষ্টি, কিছুটা নরম স্বরে। হ্যালো ইলা। ইলা শুধু মাথা নেড়ে বলল। লিয়ান এক মুহূর্ত থেমে হালকা নিঃশ্বাস ফেলে বলল, তোমার 2 দিন ধরে কোনো খবর নেই। গেমেও দেখছিলাম তুমি অনলাইন হচ্ছ না, তারপর দেখি তুমি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছো। কেন ইলা? আমি এমন কি ভুল করেছিলাম? ইলা চুপ করে তাকিয়ে রইল। মুখের ভেতর কেমন যেন জমে থাকা একটা ভারী নিঃশ্বাস। তারপর মৃদু কণ্ঠে বলল, শুনুন, আপনি দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। আমার এখন আর এসব ভালো লাগে না। আর হ্যাঁ, আমার মনে হয় আপনি সেই নবিতা ভাইয়া নন যাকে আমি চিনতাম। আপনি অন্য কেউ। আমি যাকে চিনি আপনি সে নন। আর দয়া করে এভাবে আমার সামনে আসবেন না। আমার বিয়ে হয়ে গেছে। শেষ কথাটা যেন ঝড় তুলে দিল। লিয়ান মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। ঠোঁটে জমে থাকা হাসিটা মিলিয়ে গেল চোখের ভেতর হালকা বিস্ময় আর কষ্ট। সে কণ্ঠ নিচু করে বলল, কি বললে ইলা? তোমার বিয়ে? এটা কেমন প্রাগ? কোনো প্রাণ না। আজ থেকে 5 দিন আগে আমার বিয়ে হয়ে গেছে। লিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল ইলার দিকে। তারপর মৃদু হাসলো, যে হাসিতে হয়তো কিছুটা হাড়ের বেদনা ছিল, আবার ছিল মেনে নেওয়ারও শক্তি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তোমার বিয়ে হয়েছে তাই বলে আনফ্রেন্ড করে দিবে? আরে পিচ্ছি, তুমি তো আমার বন্ধু। এর থেকে বেশি কিছু ভাবার কিছু নাই। একটু থেমে তারপর হালকা গলায় যোগ করল, কাল প্রোগ্রামের প্রিপারেশন কেমন? এই তো সেটা কেনাকাটা করতে গিয়েছিলাম। কাল আমি আমার ব্র্যান্ড নিয়ে পারফর্ম করব। আপনি গানও গান? আমি তো ভেবেছি আপনি সারাদিন গিটার নিয়ে ঘুরে বেড়ান। কখনো কখনো শুধু ভালো লাগার জন্য গান গাই। কাল দেখতে পাবে। তারপর ইলার দিকে শেষবারের মতো তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। গিটারটা কাঁধের বাতাসে উঠতে থাকা কালো চুল, পায়ের আওয়াজ মিলিয়ে গেল দূরত্বে। ইলা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়া পথের দিকে। মনে হলো বুকের ভেতর কোথাও যেন হালকা একটা চাপা ধাক্কা লাগছে, কিন্তু সে কিছু বলল না। হালিমা পাশে দাঁড়িয়ে বলল, কি? কে রে? তুই না বলেছিলি ওকে চিনিস? তাহলে আজ কেন বলছিস চিনিস না? চিনি, কিন্তু তার এন্ট্রি এখন ভয় লাগছে। মনে হচ্ছে নতুন কোনো ঝড় আসছে। টাইম স্পিক। রাত তখন প্রায় 11টা পেরিয়ে গেছে। আকাশে আধখালা চাঁদ, পাশে মৃদু মেঘের ছায়া। আর্মি ক্যান্টনমেন্টের বাইরে নরম আলোয় ভিজে থাকা রাস্তা ধরে হাঁটছে আরিয়ান। আজ সারাদিন ডিউটি শেষে মাথাটা ভারী হয়ে আছে, কিন্তু মনে একটাই প্রশ্ন, তার ইলা ফুল এখন কি করছে? 2 দিন হয়ে গেল, কোনো খবর নেওয়া হলো না। তারপরে ইউনিফর্মের পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করলো। ফোনটার দিকে তাকিয়ে হালকা হেসে উঠল আরিয়ান। নিজের মনে বলল, ইলা ফুলের নাম্বার তো নেই। তারপরে নিজের মাথায় বাড়ি মেরে পুনরায় বলল, তুই সত্যিই পাগল হয়ে গেছিস শাওন। সব জায়গায় কেন এই মেয়েটাকে দেখিস? গাছের ছায়ায়, বাতাসে, এমনকি টর্চের আলোও মনে হয় ইলা ফুল দাঁড়িয়ে আছে, হালকা হাসছে তোকে দেখে। আকাশে তাকিয়ে তারাদের দিকে তাকিয়ে আরিয়ান ও তার 2 বন্ধু সাজিদ আর রাফায়েল তখন পাশে বসে আছে। ভাই, আজকে তোর মনটা খুব ঘুরে বেড়াচ্ছে মনে হয়। কারে খুঁজতেছিস বলতো? ওরে রাফায়েল, খুঁজতেছি না, বরং কি আমার ভেতরে ঘুরে বেড়ায়। আমি যেখানে যাই ও যায়। নামটা বল তুই শুধু। কে এসে? এখনই তুলে নিয়ে আসছি আমরা। নামটা বললেই বুক ধক করে ওঠে, হার্টবিট বেড়ে যায়। আরিয়ানের কথা শুনে সাজিদ আর রাফায়েল একসাথে হেসে ওঠে, কিন্তু হাসির ফাঁকেও আরিয়ানের চোখের কোণে অদ্ভুত এক নরম আলো। আরিয়ান চুপচাপ তাদের দিকে তাকিয়ে। এই আকাশে যত তারা, ওর হাসির একটাও সমান না। আমি যদি ভুলে যেতে চাই, কিন্তু পারবো না মনে হয়। আমার ইউনিফর্মের ব্যাজে ওর নামে লেখা হয়ে গেছে। ভাই, তুই প্রেমে পড়েছিস ভয়ানক ভাবে। এখন আর্মির ক্যাম্পও এই রোম্যান্স ভাইবস। প্রেমে পড়নি রাফায়েল, আমি প্রেমের মধ্যে বন্দী হয়ে গেছে। মানে কি দোস্ত? কিছুই তো বুঝতেছি না। বুঝবি না, কিছু কথা না বোঝাই ভালো। তারপর চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় আরিয়ান। ঠান্ডা হাওয়া ভেসে আসে, ইলার পারফিউমের মতো এক স্মেল, যেন ইলা ফুল তার অনেক কাছে দাঁড়িয়ে আছে আর ডাকছে, আরিয়ান। রাত 1টা।
লিয়ানের রুমের দরজা আধ খোলা, ভেতরে কাঁচ ভাঙার টুকরো পড়ে যাওয়ার টুংটাং শব্দ রাতের নীরবতাকে ভেঙে দিচ্ছিল। লিয়ানের মা মিসেস চৌধুরী ভয় পেয়ে তাড়াতাড়ি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এবং সেই মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। ঘরের দামি সব শোপিস, মিউজিক অ্যালবাম, গিটার স্ট্যান্ড সব ছড়িয়ে ছিটিয়ে ভাঙা অবস্থায়, মেঝেতে কাচের টুকরো, আর সেই কাচের উপরে বসে আছে লিয়ান। দু হাত থেকে রক্ত ঝরছে, চোখ দুটো লাল হয়ে আছে। লিয়ানের মা দৌড়ে এসে লিয়ানের হাত দুটো নিজের কোলে তুলে নিলেন। বাবা, এ কি অবস্থা করেছিস নিজে? কি হয়েছে বল। মা, আমি আমি আমার শিজুকাকে আবার হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললি মানে? কে এই শিজুকা? কি বলছিস তুই? লিয়ান মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ওকে কতদিন ধরে খুঁজছি। একসাথে গেম খেলেছি, গেমে পরিচয়। ও ছিল আমার বন্ধু না, ও ছিল আমার শান্তি। যখনই ও ওর কিউট ভয়েস দিয়ে ভাইয়া বলতো, মনে হতো আমার ভেতরে অন্ধকারটা একটু আলোর মতো হয়ে যায়। মা, তুমি জানো না ওর হাসি শুনলে আমি কেমন হয়ে যাই। তুই আগে বলিসনি কেন? নাম বল, বাসা কোথায়, অ্যাড্রেস দে। নাম ইলা তালুকদার, কিন্তু অ্যাড্রেস দিয়ে কি করব? মা, আজ ও নিজে বলল ওর বিয়ে হয়ে গেছে। এই কথা বলে লিয়ান আবারও ভেঙে পড়ল। লিয়ানের মা লিয়ানকে ভেঙে পড়তে দেখে খুব কষ্ট পাচ্ছে। লিয়ান আজ নিজের মুখে বলছে ও কাউকে খুঁজছে। যে ছেলে কোনো দিন কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত আজ একটা মেয়েকে ভালো লেগেছে, কিন্তু তার বিয়ে হয়ে গেল। মা, আমি তো ওকে স্বপ্নের মতো পেয়েছিলাম। ভাবছিলাম হয়তো প্রথমবারের মতো কাউকে ভালোবাসতে শিখেছি। কিন্তু দেখো মা, আমি আবার একা হয়ে গেলাম। ও বলল আমাকে ভুলে যেতে। আমি পারবো কি মা? আমার বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলেছে। আমার খুব কষ্ট হচ্ছে। লিয়ান দু হাতে মুখ ঢেকে কাঁদছে। তার হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু সে তাও খেয়াল করছে না। তার মা তাকে বুকে জড়িয়ে ধরে লিয়ানকে কি বলে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না। লিয়ান তার বাবা মার একমাত্র সন্তান, কখনো কোনো কিছুর অভাব পায়নি, কিন্তু লিয়ান কখনো তার বাবা মার কাছে কিছু চায়নি। কিন্তু আজ এমন একজনকে চায় যে এখন অন্য কারো। লিয়ানের মা তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তুই নিজেকে এইভাবে ভাঙিস না। যে মেয়ে তোর জীবনে থাকার কথা, সে নিজেই এসে দাঁড়াবে। লিয়ান ভাঙ্গা গলায় ফিসফিস করে বলল, ইলা যদি সত্যি আমার কাছে এসে দাঁড়ায়, আমি ওকে আর কখনো হারাতে দেব না। রাতটা নিস্তব্ধ হয়ে গেল। শুধু লিয়ানের কান্নার হাহাকার আর ভাঙ্গা কাচের গায়ে পড়ে থাকা রক্ত একটা হারানো ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল, যেটা ইলা বুঝলো না। টাইম স্পিক। পরের দিন ক্যাম্পাস প্রোগ্রামে স্টুডেন্টদের ভিড়, লাইট ওভার সাউন্ড, উত্তেজনার গরম হাওয়া। মঞ্চের সামনে মানুষের ভিড় জমে গেছে। একে একে সবাই পারফর্ম করছে, কেউ গান, কেউ নাচ, কেউ আবার ড্রামস। চারপাশে উৎসবের রং, ছাত্রছাত্রীদের চিৎকার, হাসি তালি সব মিলিয়ে পুরো পরিবেশটা বৈদ্যুতিক হয়ে আছে। এর মধ্যে ইলা আর হালিমা এক কোণায় দাঁড়িয়ে আছে, এর পরের পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইলার বুক ধুকভুক করছে, সে গাউন ঠিক করতে করতে বারবার নিজের হাত ঘষছে। এই প্রথম এভাবে ডান্স করবে, আবার এত লোকের সামনে, তাই নার্ভাস। কি রে, হাত পা ঠান্ডা হয়ে গেছে নাকি?